এই যে বিভিন্ন পন্থী লোকজনের যে সমাবেশ, সেটাও কিন্তু বলে যে এটা কোনো বিপ্লবী ফোর্স হিসেবে কাজ করছে না। এটা এই যে বিপ্লব যে যদি আমরা এটাকে বলি, গণঅভ্যুত্থান যদি বলি, এটাকে কোনো একদিকে নিয়ে যাবে না। এটা খুব স্বাভাবিক ব্যাপার যে হেফাজত যদি এই আন্দোলনে অংশগ্রহণ করে থাকে এবং এই গণঅভ্যুত্থান যদি তাদের অংশগ্রহণে সফল হয়ে থাকে, তবে অবশ্যই তারা তাদের এজেন্ডাটা বাস্তবায়ন করতে চাইবে, এর মধ্যে কোনো ভুল নাই। কারণ তারা এখানে অংশগ্রহণ করেছে, এতে শহীদ হয়েছে, তাদের একটা বড় পার্টিসিপেশন ছিল, তাদের দাবিটা তারা অবশ্যই সামনে আনার যুক্তিটা আছে। আবার বিএনপি যদি এর মধ্যে অংশগ্রহণ করে থাকে, তাহলে অবশ্যই সে নির্বাচন চাইতে পারে, কারণ তার এজেন্ডা হলো নির্বাচন। জামাত যদি অংশগ্রহণ করে থাকে, তাহলে জামাত যেটা চাইবে সেটা, সেই দাবি তোলার অধিকারও তার আছে। আবার ছাত্ররা যদি অংশগ্রহণ করে থাকে, তাহলে তারা যে সংস্কার চাইছে সেটারও অধিকার আছে। এখন বাংলাদেশকে আমরা তাহলে কোন জায়গার মধ্যে ফেলে দিচ্ছি যে প্রত্যেকেই এই আন্দোলনের, গণঅভ্যুত্থানের পার্টিসিপেন্ট যদি 5 প্রকারের হয় বা 7 প্রকারের হয়, প্রত্যেকেরই অধিকার আছে তার মতো করে দাবি তোলার এবং সেই দাবি অনুযায়ী নিয়ে যাওয়ার। আমরা বলতে পারবো না যে হ্যাঁ না একদিকে যেতে পারে। ফলে আমাদের কিন্তু এটা একটা বলের মতো, গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশ একটা, হ্যাঁ, পৃথিবীর অন্যান্য অনেক দেশের চাইতে এটা ভালো পরিস্থিতি। কারণ আমরা দেখেছি যে অনেক দেশেই গণঅভ্যুত্থানের পর যার যার দাবি পূরণের জন্য বিবদমান যে মতাদর্শের গোষ্ঠীগুলো, তারা কিন্তু সশস্ত্র সংগ্রামে পর্যন্ত লিপ্ত হয়েছে। আমরা কিন্তু এই জায়গাটায় যাইনি। আমরা এখন পর্যন্ত বাক বিতর্কের মধ্যে সীমাবদ্ধ আছি। এটা হলো বড় একটা সৌভাগ্যের ব্যাপার। তো আমার কাছে যেটা মনে হয় যে আমরা যেভাবে ব্যাপারটা ঘটাতে চাচ্ছি, বিএনপি যেভাবে নির্বাচনটাই সর্বাগ্রে দাবি করছে, হেফাজত যেভাবে মাজার ব্যবস্থা এবং গান, খেলাধুলা, মেয়েদের খেলাধুলাকে বন্ধ করার দিকে অগ্রাধিকার দিচ্ছে, বা ছাত্ররা যেভাবে সংবিধান পরিবর্তনটাকে ইয়ে করছে, বা জামাত আরেকভাবে সংস্কারের কথা ভাবছে, এরকম বামপন্থীরা একভাবে ভাবছে। 6-7 প্রকার আছে। এই প্রকারগুলো যদি যার যার মতো করে যদি ছাড় না দিয়ে নিজেদের দিকে টানতে থাকে, তাহলে একটা বৃহত্তর সংঘাতের দিকে আমরা যাব। তখন যেটা হবে যে এখানে যে এই রাষ্ট্রের যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো, এই যে আন্দোলনের যে শক্তি, যেটাকে আমরা বলছি যে যারা আসলে পরিবর্তনটা রিয়েলি ঘটিয়েছে, এরা স্পষ্টত 7 ভাগে বিভক্ত হয়ে গেছে। ফলে এই রাষ্ট্রের মধ্যে যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে, যারা আসলে নানাভাবে ক্ষমতার মধ্যে অংশগ্রহণ করে এবং এর মধ্যে তারা নীতি নির্ধারণী ভূমিকা পালন করে, তারা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। ফলে এটা অবধারিত যে গণ অভ্যুত্থান বলি বা বিপ্লব বলি বা যাই বলি না কেন, সেইটা দ্বিধা বিভক্তির মধ্যে এর ভবিষ্যৎটা নির্ধারিত হয়ে গেছে। ফলে আমরা কিন্তু এটাকে ঠিক যে ওই সফলতার দিকে নিয়ে যেতে পারছি, সেটা কিন্তু এই না যে আমি আর শরৎ তুষার এবং আমরা 4 জন বা আমরা এখানে যারা আছি তারা মিলে একমত হলেই এখানে সংবিধানটা পরিবর্তন হয়ে যাবে, তা কিন্তু আসলে না। এর সাথে অনেক ভেরিয়েবল যুক্ত। জুবের আল মাহমুদ একটা জিনিস, আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস চিহ্নিত করেছেন, যেটা আমি মনে করি যে শরৎ তুষারেরও মনোযোগের মধ্যে আসা দরকার প্রাবন্ধিক হিসেবে, এবং এই আমি জানি যে তার বইও প্রকাশিত হতে যাচ্ছে এই বিষয়ে, এবং সেটা খুবই ভালো একটি বই হবে, এটা আমি আশা করি। সেটা হলো যে এই আন্দোলনটাকে কিভাবে এর একটা, এটা আমরা অবশ্যই জানি যে আমাদের যে প্রতিপক্ষ গ্রুপ যারা আছে, তারা যে প্রচারণা চালায়, ভারতীয় মিডিয়া, পশ্চিমা মিডিয়া, যারা সবসময় ওয়ার অ্যান্ড টেররের মতাদর্শটাই আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তো তারা সবসময় এটাকে ইসলামী মানে একটা গণঅভ্যুত্থান বা ইসলামী একটা মাস আফসার ঘটেছে সেইটা হিসেবে তারা চিহ্নিত করতে চেয়েছে। কিন্তু পাশাপাশি আমাদের মধ্য থেকেও কেউ কেউ কি এরকম করেছে কিনা, বা এটা যে একটা পর্যায়ে গিয়ে এরকম একটা জিনিস ঘটে গেল যে এটা একটা ইসলামপন্থী একটা গণঅভ্যুত্থান, এই যে একটা মিথ্যা একটা প্রচারণার মধ্যে এই আন্দোলনটাকে নিয়ে যাওয়া হলো এবং ভারতীয় মিডিয়া কিছু সুযোগ পেল, এবং এক্ষেত্রে
মাজার ভাঙা বা এরকম মেয়েদের খেলায় বাধা দেওয়া, গানের অনুষ্ঠানে বাধা দেওয়া, এইগুলোকে একটা অস্ত্র হিসেবে, এখানে আন্দোলনের কোনো ভেতরকার কোনো শক্তি, আন্দোলনের কোনো পার্ট, তারাও এখানে পার্টিসিপেট করেছিল, সেইটা একটা বড় বিষয়। আরেকটা বিষয় দিয়ে আমি করব, শেষ করব, কারণ হলো যে 6টার মধ্যেই ওনাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে, গান শুরু হয়ে যাবে। তো সেটা হলো সরোজ ঘোষের খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলেছেন যে 2024-এর 7 জানুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনের